আজকে যে আলোচনার অঙ্গনে অনুপ্রবেশ করতে চলেছি তা ছাত্র ছাত্রীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এই ভিডিওটাতে আমি একালের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ বিরচিত জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের পাতা থেকে তুলে আনা তোমাদের জন্য আরও বেঁধে বেঁধে থাকি কবিতার কিছু প্রশ্নোত্তর। এই কবিতার আজকে প্রথম পর্যায়ের প্রশ্নোত্তর অংশে আমি মূলত তোমাদের সামনে আজকে নিয়ে আসব 1 নম্বরের প্রশ্নের উত্তর এবং তার সবিস্তার আলোচনা। প্রসঙ্গত বলে নেই, এটা কিন্তু একেবারে প্রশ্নের উত্তর নয়, বরং পরীক্ষায় এ ধরনের প্রশ্ন এলে কেমন করে তার জবাব দেবে তারই একটা নজির মাত্র। একটু উল্লেখ করে নেই, অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে যে কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর তার কাহিনী বা ঘটনা উল্লেখ করলেই সঠিক হয়ে যায়। আসলে তা কিন্তু নয়। প্রশ্নের উত্তর মানে তুমি বিষয়টিকে কতটা কিভাবে অনুধাবন করেছ তার একটি প্রতিফলন মাত্র। এই প্রতিফলন যাতে তোমাদের পরীক্ষার খাতায় ভালো করে পড়ে তারই তাগিদে আজকে আমার এই আলোচনার সূত্রপাতে তোমাদের কাছে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দেই। এই 1 নম্বর প্রশ্নোত্তরের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 20টি শব্দ বরাদ্দ করেছেন। আর তোমরা জানো 10% শব্দ শিথিলযোগ্য, অর্থাৎ তোমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে লিখতে হবে বা ব্যবহার করতে হবে 18 থেকে 22টি শব্দ। কিছু শব্দ কম বেশি হলে তেমন কিছু ধরার মধ্যে বা দোষের মধ্যে পড়ে না, তবে এই শব্দ বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করাটা উচিত। তো আজকে তাহলে শুরু করি আমাদের এই আলোচনা 1 নম্বরের জন্য আমি যে চরণটি প্রথমে নিয়ে নিচ্ছি ওটা হচ্ছে আমাদের ডান পাশে ধস। এই চরণ তুলেই প্রশ্ন করতে পারে ধস শব্দটির অর্থ কবি কি ভাকি অর্থে বুঝিয়েছেন। একটু উল্লেখ করে নেই, এই 1 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য তোমরা কবির নাম কিংবা কবিতার নাম ব্যবহার নাও করতে পারো। কারণ দেখো, আমাদের মোট 20টি শব্দ বেঁধে দেওয়া হয়েছে। যদি কবি শঙ্খ ঘোষ বিরচিত আরও বেঁধে বেঁধে থাকি কবিতা, যদি এখানেই 10টি শব্দ চলে গেল তাহলে উত্তর থাকবে কোন শব্দের জন্যে? যদি প্রয়োজন খুব না পড়ে তাহলে না লেখাটাই ভালো, লিখতেও পারো। তো চলে আসি এই প্রশ্নের আলোচনার জন্য। একটু মাথায় রাখবে,
শঙ্খ ঘোষের এই যে কবিতাটা রচনা করেছেন তা কিন্তু একেবারে সর্বযুগীয় করে, সর্বজনীন করে। স্বাভাবিক কারণে তিনি যে শব্দগুলোকে ব্যবহার করেছেন প্রত্যেকটি শব্দের কিন্তু আভিধানিক অর্থ আছে আর আভিপ্রায়িক অর্থ আছে। কবি এখানে কিন্তু আভিধানিক অর্থ অর্থাৎ ধসের অর্থ খাড়া পাহাড় থেকে খসে পড়া পাথর বা মাটির চাঙড়কে বোঝাচ্ছেন না। তাহলে তিনি কি বোঝাচ্ছেন? না ক্ষমতাশালী মানুষের বিবেকের বা মনুষ্যত্বের অধঃপতনকে। যেমন ধস হলে কি হয়, ওপর থেকে পাথর বা মাটির চাঙড় খসে নিচে পড়ে যায়, ঠিক তেমনি মানুষের মনুষ্যত্ব বা বিবেকের যেখানে অধঃপতন ঘটে তাকেই কবি কিন্তু ধস বলেছেন। তাহলে উত্তর কি হবে? উত্তর তোমরা এমন করে লিখবে যে কবি শঙ্খ ঘোষ ধস করে দেবে শব্দটিকে আক্ষরিক অর্থে খাড়া পাহাড় থেকে খসে পড়া পাথর বা মাটির চাঙড় হিসাবে ব্যবহার না করে আভিপ্রায়িক অর্থে ক্ষমতাশালী মানবের বিবেক বা মনুষ্যত্বের অধঃপতনকে বুঝিয়েছেন। আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নের। একেবারে দ্বিতীয় চরণ থেকে প্রশ্ন নেই। আমাদের বাঁয়ে গিরিখাত। প্রশ্ন আসতে পারে গিরিখাত শব্দটি কবি কোন অর্থে ব্যবহার করেছেন? গিরিখাত মানে তোমরা জানো নদীর ক্ষয়কার্যের ফলে সংকীর্ণ গভীর নদীর উপত্যকা, কিন্তু কবি কিন্তু ওই অর্থে ব্যবহার করেননি। যদি তুমি একেবারে গিরিখাতে পড়ে যাও তাহলে তোমার কিন্তু চরম বিপদ ঘটবে এবং অনিবার্য মৃত্যুর হাতছানি থাকবে। কবি এখানে এই অর্থ প্রয়োগ করেছেন। তাহলে উত্তরটা কি হবে? আধুনিক কবি শঙ্খ ঘোষ সচেতনভাবে গিরিখাত কোট করবে শব্দটিকে অনিবার্য মৃত্যু বা চরম বিপদের হাতছানি রূপে প্রতিকায়িত করেছেন বা ব্যবহার করেছেন। চলে আসবো তৃতীয় প্রশ্নে। থাকতে পারে আমাদের ডায়ে এবং বাঁয়ে কি রয়েছে? ডায়ে রয়েছে ধস আর বাঁয়ে রয়েছে গিরিখাত। এক কথায় চরম বিপদ মধ্যে আমাদের থাকতে হয়েছে। পরের প্রশ্ন, এখানে কবি আমাদের বলতে কাদের বুঝিয়েছেন? তোমরা কবিতাটা পড়ে নিয়েছ, আলোচনা শুনিয়ে নিয়েছ। এখানে আমরা বলতে মূলত কবি বুঝিয়েছেন ঘরহারা, পথে নামা, সর্বস্ব ছিন্নমূল মানুষদেরকে। তাহলে আমরা কারা? বলবে আমরা, ব্যাকেটে পালে লিখো ব্যক্তিবাচক বিশেষণ পদ। বলতে কবি শঙ্খ ঘোষ বুঝিয়েছেন গৃহহারা, পথে নামা, সর্বস্বহারা ছিন্নমূল মানুষদেরকে। পরবর্তী প্রশ্ন, আমাদের মাথায় বোমারু। কবি বোমারু শব্দটিকে কোন অর্থে প্রয়োগ করেছেন? বোমারু শব্দের অর্থ তোমরা জানো যে বোমা বহনকারী বা নিক্ষেপকারী বিমান, কিংবা বলতে পারি ছুঁড়ে মারা হয় এমন মারাত্মক বিস্ফোরক অস্ত্র বিশেষ। তাহলে বিমান থেকে যে বোমা ফেলা হচ্ছে
সেই বোমা বহনকারী বিমানকে আমরা বলছি বোমারু। আমি আগে বলেছি, আধুনিক কবিতায় কবি কিন্তু একেবারে সরল গতানুগতিক অর্থে এই শব্দগুলোকে প্রযুক্ত করেননি। এই যে কবিতা রচনা করা হয়েছে, এর প্রেক্ষাপট যদি তোমরা একবার বিবেচনা করে নাও, তাহলে দেখবে এই বোমা ফেলার নেপথ্যে রয়েছে মানুষের স্বার্থ, লোভ, হিংসা আর ধ্বংসাত্মক মানসিকতা কি। আর কবি কিন্তু এই যে সংকীর্ণ স্বার্থ, লোভ, হিংসা, ধ্বংসাত্মক ভাবনার প্রতীক করেছেন বোমারু। তাহলে উত্তরটা কি হবে? আগের মতো লিখবে, শঙ্খ ঘোষ বোমারু। মানে যে শব্দটিকে উত্তর চেয়েছে তাকে অবশ্যই সিঙ্গেল বা একক উদ্ধৃতি বা কোটেশন দেবে। শব্দটিকে মূলত স্বার্থ, লোভ, হিংসা আর ধ্বংসাত্মকের প্রতীক করে পরিবেশন করেছেন। চলে আসি পরের প্রশ্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? হিমানি মানে বোঝো বরফ। দুর্গম যদি পাহাড় পর্বত হয়, বলে পর্বতই ধরে নাও, যদি তার উপর বরফ পড়ে যায়, তার উপর দিয়ে হাঁটা কিন্তু সহজ নয়। বরফ পিচ্ছিল হয়, আর বরফের পরে পা পড়লে বরফের নিচের জল গলতে শুরু করে, তুমি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারো। অর্থাৎ এক দুর্গম পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশ তোমাকে জন্য অপেক্ষা করবে। তাহলে এখানে হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? না, শত সমস্যার জর্জরিত সাধারণ মানুষদের বেঁচে থাকার জন্য দুর্গম পথের চলাকি। তাহলে হিমানির বাঁধ কথার অর্থ কবি কোন অর্থে প্রয়োগ করেছেন? তোমরা আগের মতো হিমানির বাঁধ শব্দটিকে সিঙ্গেল কোট দিলে, দিয়ে লিখবে কবি শঙ্খ ঘোষ। মূলত শত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের বেঁচে থাকবার দুর্গম পথ কথা উল্লেখ করেছেন। চলে আসি পরের প্রশ্ন। যে প্রশ্ন আসতে পারে, কবি আমাদের চারপাশে কি কি রয়েছেন উল্লেখ করেছেন। ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু আর পায়ের তলে হিমানির বাঁধ। এক কথায় বলবো, চরম বিপদ বা ভয়ঙ্কর বিপর্যয় আমাদের চতুর্দিকে অবস্থান করছে। তাহলে আমাদের চারপাশে কি রয়েছে যদি এমন প্রশ্ন পড়ে 1 নম্বরের জন্য, উত্তর হবে এই। কবি আপাতত চারপাশের ডানে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ের তলায় হিমানি, মধ্য দিয়ে সাধারণ মানুষের চরম বিপদের প্রসঙ্গকে উল্লেখ করেছেন বা রয়েছে বলে উল্লেখ করেছেন। ঠিক পরের লাইন থেকে পরের ছোট প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। পথ নেই কোনো কেন বলা হয়েছে? এখানে পথ বলতে কিন্তু রাস্তা নয়, পথ বলতে উপায়। মূলত গৃহহারা, পথে নামা, ছিন্নমূল যে মানুষ, তারা চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে বলে তাদের বাঁচার কোনো পথ নেই বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে। কেন ঘর উড়ে গেছে? অবশ্যই জানবে, এখানে ঘর বলতে আশ্রয়কে বলা হয়েছে। একেবারে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে কোনো কারণে হোক, মানুষ যখন ছিন্নমূল হয়, যখন তার ঘর ত্যাগ করতে হয়, তখন তারা ঘর থাকে না। যদিও বোমারু বিমানের প্রসঙ্গ উল্লেখ করতে পারো, আমরা কিন্তু বলবো যে মানুষরা
ছিন্নমূল হওয়ার ফলে তাকে বাসস্থান ত্যাগ করতে হয়েছে বলে তার আর থাকার কোনো ঘর নেই বলা হয়েছে। পরে প্রশ্ন আসতে পারে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কবি কেন এ কথা বলেছেন, বা শিশুদের সব বলতে কবি কি বুঝিয়েছেন? দেখো, শিশু মানে সত্য, শিব, সুন্দর। শিশু পবিত্রতার প্রতীক। এই যে বর্তমান সভ্যতায় স্বার্থ, হিংসা, লোভ, লালসা প্রভৃতির ফলে মানুষ তার বিবেকের অধঃপতন ঘটাচ্ছে, সত্য, সুন্দর, শিব, পবিত্রতাকে ধ্বংস করছে। আর তাকেই প্রতিকায়িত করার জন্য কবি শিশুদের উপমা এনেছেন। তাহলে কি বলবো? শিশুদের সব বলতে কবি মূলত সুন্দর, সুখ, পবিত্র, সুন্দরের সমাজের সমাধির কথা কি উল্লেখ করেছেন। আর ছড়ানো রয়েছে কাছে দূরে বলতে কবি কি বুঝিয়েছেন? না, যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের আগ্রাসী ছবিকে তুলে ধরেছে। সমাজের যেখানে শিশুদেরকেও নিহত করা হয়, হত্যা করা হয়, সেখানে আগ্রাসী মানসিকতা কতটা প্রবল তা বোধ হয় আর বলতে হবে না। স্বাভাবিক কারণে ছড়ানো রয়েছে বলতেই কাছে দূরে উল্লেখ করব যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের আগ্রাসী মানসিকতাকে। চলে আসবো ঠিক তার পরের প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস কেন বলা হয়েছে? 1 নম্বরের জন্য। এগুলো 3 নম্বরের জন্য ব্যাখ্যামূলক প্রশ্ন আমি পরবর্তী পর্যায়ে আলোচনা করব, তখন এগুলোর ব্যাখ্যা তোমরা একটু মন দিয়ে শুনবে। আচ্ছা দেখো, ইতিহাস মানে কি? যা অতীত দিনের কথা। ইতিহাস কিন্তু চিরকাল দাবেদার করে এসেছি কাদের? বিত্তবান রাজা মহারাজাদের। কিন্তু যে সমাজ দাঁড়িয়ে রয়েছে সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের কাঁধের উপর, তাদের কথা স্মরণ করে না বা করতেও চায় না। স্বাভাবিক কারণে এই যে সর্বসাধারণের গৌরবোজ্জ্বল সমৃদ্ধ অতীত কথা কেউ স্মরণ করে না। আর বলা বাহুল্য, এদের গৌরবোজ্জ্বল অতীত ছিল না। সাধারণ মানুষ চিরকাল অত্যাচারিত, নিপীড়িত হয়েছে। স্বাভাবিক কারণে তাদের কথা কেউ স্মরণ করে না, তাদের ইতিহাস নেই। আর যেটুকু রয়েছে তা চোখ মুখ ঢাকা। তাহলে ইতিহাস নেই কেন বলবো? আমরা বলবো সর্বহারাদের গৌরবোজ্জ্বল সমৃদ্ধ অতীতের কথা নেই বলে তারা আক্ষেপ করে জানিয়েছি তাদের ইতিহাস নেই। আর প্রশ্ন, ইতিহাস কেমন করে রয়েছে? উত্তর হবে, তাই যদি ইতিহাস থাকে তা চোখ মুখ ঢাকা অবস্থায়। চোখ ঢাকা মানে অন্ধ, আর মুখ ঢাকা মানে বোবা। অর্থাৎ এই সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষ সব জেনেও তাদের গৌরবের ইতিহাস না থাকার জন্যেও, তারা কেবলমাত্র বেঁচে পড়তে থাকার জন্যে তাদেরকে অন্ধ আর বোবার মতো থাকতে হয়। চলে আসি পরের প্রশ্ন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। খুব প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। হয়তো শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? হয়তো এটি সংশয়বাচক একটি অব্যয়পদ। হয়তো শব্দটিকে কবি সচেতনভাবে প্রয়োগ করেছেন। দেখো, পৃথিবীটা কখন বেঁচে থাকে? যদি আমার জীবনে সুখ, শান্তি, স্বচ্ছন্দ সবই থাকে, তখন মনে হবে আমার চারপাশে পৃথিবীটা বেঁচে আছে, রঙিন। আর যদি আমার দুঃখ, যন্ত্রণা, কষ্ট, লাঞ্ছনা থাকে, তখন মনে হয় আমার চারপাশে পৃথিবীটা মৃত, অসাড়, নির্জীব। এই যে সাধারণ খেটে খাওয়া সর্বহারা মানুষরা, তারা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাই তাদের কাছে পৃথিবী কিন্তু বেঁচে নেই, পৃথিবী মৃত। উত্তরটা কি হবে? কেন পৃথিবী মৃত? না, তাদের
এই সর্বহারা, পথে নামা, গৃহহারা মানুষদের বেঁচে বসে থাকার জন্য যে সাধারণ জিনিস খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনটিরই সংস্থান নেই, আর নেই বলেই তাদের পৃথিবীটা হয়তো বেঁচে নেই। চলে আসে পরের প্রশ্ন, আমরা চিরকাল ভিখারি কেন বলা হয়েছে? আমরা চিরকাল ভিখারি, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন এ কথা বলা হয়েছে? ভিখারি মানে কি? যে অপরের করুণায় বেঁচে থাকে, যে ভিক্ষা করে টিকে থাকে। এখানে দেখো, এই সমাজটাকে টিকিয়ে রেখেছে এই সম্প্রদায়ের মানুষ। যদিও যুদ্ধবাজ, সাম্রাজ্য লোভী মানুষের জন্য এদের ঘর থেকে বিতাড়িত হতে হয়েছে, আজকে বেঁচে থাকার জন্য এদের অপরের করুণার উপর নির্ভর করতে হয়েছে। তাই এরা চিরকাল 12 মাস ভিখারি বলে উল্লেখ করেছেন। অর্থাৎ দুর্দশার জীবনের এক রেখাচিত্র এই ভিখারি কথার মধ্যে কবি উপস্থাপন করেছেন। আর তাহলে কি হবে? আমরা ভিখারি 12 মাস, কথার অর্থ কি হবে? না, এক কথায় লিখবে যে কবি এখানে আমরা ভিখারি 12 মাস বলতে বুঝিয়েছেন প্রাপ্য অধিকার থেকে তারা সাধারণ মানুষ বিচ্যুত হয়েছেন। চলে আসে পরবর্তী প্রশ্ন, যে তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি কেন বেঁধে বেঁধে থাকার কথা বলা হয়েছে? কবি তো বলতে পারতেন হাতে হাত ধরে থাকি, তাহলে বাঁধার কথা কেন বলেছেন? হাতে ধরে থাকলে কিন্তু যে কোনো সময় হাত আলগা হতে পারে। যদি গেঁথে দেওয়া যায় তাহলে কিন্তু সহজে আলগা বা আলাদা হবে না। তুমি অনেকগুলো ফুলকে কাছে রেখে দাও, কাছে থাকলো, তাই যে কোনো সময় আলাদা করতে পারো। তাই যদি সুতো দিয়ে গেঁথে দাও, মালা করো, ফুলগুলো কিন্তু অতি সহজে আলাদা হবে না। একে উল্লেখ করে নেই, এই যে কবির আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটার একদিকে যেমন দুঃখের ছবি, হতাশার ছবি, যন্ত্রণার ছবি, কষ্টের ছবি রয়েছে, ঠিক তেমনি আশাবাদের কথা রয়েছে। কবি উল্লেখ করেছেন এই ভয়ঙ্কর বিপর্যয়ের যুগে বা সময়ে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে, যদি সহমর্মী না হয়ে, সঙ্গবদ্ধ হয়ে না থাকতে পারে, তাহলে তাদের অবিনাশ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই বেঁধে বেঁধে থাকার অর্থ হলো সঙ্গবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, নিবিড়ভাবে, সহমর্মীভাবে বেঁচে থাকার কথা উল্লেখ করেছেন। আপাতত আমরা এই যে 1 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম, এখানে এই আলোচনা থেকে তোমরা অনেকটাই ব্যাখ্যামূলক প্রশ্নের ধারণা করে নিতে পারবে আশা করছি। আমরা পরবর্তী অধ্যায়ে এই প্রশ্ন উত্তরের 3 নম্বর এবং 5 নম্বরে আলোচনা করব। আর প্রত্যেকটি পাঠ্যাংশ ধরে আলোচনা প্রশ্নোত্তর করছি এবং করে যাবে। আর তোমরা আলোচনা পাওয়ার জন্যে অবশ্যই ভিডিওগুলোকে দেখবে এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। ভালো থেকো। আজকে এখানে আলোচনা পরিসমাপ্তি করলাম।